ঈদযাত্রায় আজও রাজধানী ছাড়ছে মানুষ। গাজীপুরের চন্দ্রা, টাঙ্গাইলের এলেঙ্গা সহ বিভিন্ন মোড়ে যানজটে ভোগান্তি। ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, শুধু ডাউন লাইন দিয়ে চলাচল করছে ঢাকা চট্টগ্রাম ট্রেন। প্রায় অর্ধেক পোশাক শিল্পে মার্চের বেতন হয়নি এখনো। বিজিএমইএ এর দাবি, আজকের মধ্যে পাওনা বুঝে পাবেন কর্মীরা। কুকি চীনের গ্রেফতারকৃত ৪৯ সদস্যকে আদালতে তোলা হতে পারে আজ। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে জোর বিশ্লেষকদের। নকল হচ্ছে হেপাটাইটিসের টিকা সহ গুরুত্বপূর্ণ ওষুধ। বিদেশি মোড়কে অতিরিক্ত বেশি দামে বিক্রি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। ঈদ উদযাপনে আজও ঢাকা ছাড়ছেন রাজধানীর অনেক বাসিন্দা। সকালে রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা গেছে স্বাভাবিক বাস চলাচল। ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখ মিলিয়ে অন্যান্য বছরের তুলনায় এবার একটু বেশি ছুটি পেয়েছেন চাকুরিজীবীরা। তাই অনেকেই আগে ভাগে হয়েছেন ঘরমুখী। ফলে ঈদের একদম আগ মুহূর্তে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ তুলনামূলক কম বলে জানিয়েছেন বাস চালকেরা। এদিকে নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে বাসগুলো, তবে অনেক রুটে দ্বিগুণ তিনগুণ বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। যদিও কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন চার্ট অনুযায়ী রাখা হচ্ছে বাস ভাড়া। গাবতলীতে টার্মিনাল এলাকায় রয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, ভোরের দিকে গাবতলীতে যানজটের খবর শোনা গিয়েছিল, এখন পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগের কথা শুনছেন কিনা? জি, ঈদের বাকি আর মাত্র 2 দিন, আর এরই মধ্যে কিন্তু যাত্রীরা ঢাকা ছাড়তে শুরু করেছে। আমি বর্তমানে গাবতলীতে অবস্থান করছি, আর এখানে কিন্তু যে বাসগুলো রয়েছে বা গাড়ি রয়েছে সেগুলো কিন্তু এখন খুবই নির্বিঘ্নে চলাচল করছে। আমি তেমন একটি জ্যাম দেখতে পাচ্ছি না, যানজট তেমন একটি নেই। তবে স্বাভাবিকভাবে যে বাসগুলো থাকার কথা সেসব কিন্তু দেখতে পাচ্ছি, যাত্রীরা আসছেন এবং বাসে উঠছেন। তো যাত্রীদের চাপ কিছুটা বাড়তে শুরু করেছে। বেলা যতটা বাড়ছে যাত্রীদের চাপ ততটা বাড়তে শুরু করেছে। আমি ভোরবেলা থেকে এখানে অবস্থান করছি। ভোরবেলায় যেরকম চাপটা ছিল এখন কিন্তু তা অনেকটাই বাড়তে শুরু করেছে, আর বাসের সংখ্যাও বাড়তে শুরু করেছে। তবে আমি গাড়ি চালকদের সাথে কথা বলে যেটা জেনেছি যে তারা বলছেন যে এবার কিন্তু যে ছুটির সংখ্যা রয়েছে সেটি কিন্তু অনেক বেশি, সেই জন্য যাত্রীরা অনেক আগেভাগেই ঢাকা ছেড়ে দিয়েছেন। আর এই জন্য হচ্ছে এই সময়টাতে ঈদের আগ মুহূর্তে যাত্রীদের সংখ্যা খুবই কমে গিয়েছে এবং ভিড়টাও অনেকটা কমে গিয়েছে। আর পুলিশদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখন পর্যন্ত বাস নির্বিঘ্নে চলাচল করছে, কারণ তারা প্রতিনিয়ত রাস্তায় আছেন। সেই জন্য যে সাধারণ বাসগুলো রয়েছে যেখান থেকে মানুষকে তোলা হচ্ছে সেই বাসগুলো কিন্তু এখানে দাঁড়াতে পারছে না। সেই জন্য দেখা যাচ্ছে যে বাসের যে জ্যামটা থাকার কথা অন্যান্য বছর যেটা থাকে এবার কিন্তু সেটা নেই। তাই যে কাউন্টারের যে বাসগুলো রয়েছে, যে বাইরের জেলার যে বাসগুলো রয়েছে সেগুলো এখানে নির্বিঘ্নে যাত্রী তুলতে পারছেন এবং বাড়ির পথে যাত্রীরা তাদের যাত্রা শুরু করতে পারছেন। এদিকে আমরা আরো কয়েকটা জিনিস লক্ষ্য করেছি যে যাত্রীদের সাথে কথা বলে যেটা জানলাম যে ভাড়ার ব্যাপারটা এখানে প্রায় 50 থেকে 100 টাকা বেশি রাখা হচ্ছে, কারণ ঈদের সময় দেখা যাচ্ছে যে যাত্রীদের তোলার জন্য অনেক সময় বাস চালকরা যে হেল্পাররা আছেন যে তারা 50 থেকে 100 টাকা বেশি হাঁকাতে চাইছেন। সেই জন্য এই ক্ষেত্রে তাদেরকে একটু ভোগান্তির শিকার হতে হচ্ছে।
তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে এই বাসের এই যে গাবতলীতে আছি, গাবতলী সহ যে অন্যান্য বাস টার্মিনাল রয়েছে রাজধানীতে, মহাখালী রয়েছে, মহাখালী বাস টার্মিনাল রয়েছে, তারপর যে অন্য বাস টার্মিনাল রয়েছে সেখানেও কিন্তু তেমন একটি জ্যাম লক্ষ্য করা যায়নি, যানজট লক্ষ্য করা যায়নি। কারণ আমি সেখান থেকেও আমি কিছুটা ঘুরে এসেছিলাম। তো এই হচ্ছে আসলে সর্বশেষ। আর আরেকটা জিনিস বলে দিই যে আমরা কিন্তু যে সংশ্লিষ্টরা রয়েছেন, কাউন্টার সংশ্লিষ্টরা, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে বাস ভাড়ার ব্যাপারে কিন্তু তারা একদমই কঠোর অবস্থায় রয়েছেন। যে যাত্রীদের যে একটা অভিযোগ রয়েছে যে বাস ভাড়া বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে চার্ট অনুযায়ী ভাড়া রাখা হচ্ছে। তো আমার কাছে হচ্ছে গাবতলী থেকে এই হচ্ছে সর্বশেষ খবর। গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম। এদিকে গাজীপুর এবং টাঙ্গাইলের কয়েকটি মোড়ে কয়েক কিলোমিটার ধরে ধীরে চলছে গাড়ি, এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। এই বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, এলেঙ্গার দিকেই তো সবচেয়ে বেশি যানজটে পড়েন মানুষ, এলেঙ্গার কি পরিস্থিতি দেখছেন এখন? হ্যাঁ, যে যানজটের কথাটি বলছেন সে যানজট কিন্তু শুরু হয়েছে। আমি যদি দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমি এখন আছি ঠিক এলাঙ্গা থেকে একটু সামনে এই মোড়টাতে। এখানে কিন্তু এই যানজটের যে চিত্রটি দেখছেন এটা কিন্তু ভোর রাত থেকেই শুরু হয়েছে। আর এর পিছনে কারণ যেটা আমরা জানতে পেরেছি, বঙ্গবন্ধু সেতুর যিনি নির্বাহী প্রকৌশলী ছিলেন হাসানুল ইসলাম পাভেল, তিনি যেটা জানিয়েছেন যে গত রাত 9টা থেকে আজকে ভোর পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর উপর 11টি যানবাহন বিকল হয়। এছাড়া এলেঙ্গা, ধলাটেঙ্গর ও পৌলি এলাকায় আরও কিছু যানবাহন বিকল হয়, সেগুলি সরাতে কিছুটা সময় লাগে। আর এতেই কিন্তু যানজটের সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে কাজ করছে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ সম্মিলিতভাবে যানজটের নিরসনের চেষ্টা করছে। এর বাইরে যেটা যোগ হচ্ছে যে এই যে আজকে কিন্তু বিপুল সংখ্যক যানবাহন এই মহাসড়ক পাড়ি দিচ্ছে। আমি যদি একটি তথ্য দিই, গত 24 ঘন্টায় এই মহাসড়ক ব্যবহার করে 43,427টি যানবাহন পার হয়েছে। বিপুল সংখ্যক যানবাহন একসাথে চলে আসা এবং অনেকগুলি যানবাহন রাস্তার বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু সেতু থেকে বিভিন্ন এলাকায় এসে বিকল হওয়ার কারণে কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যানজট কিছুটা কমতে শুরু করেছে। কিন্তু আমি যদি দর্শকদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি, এই যে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত আমি যে পর্যন্ত আছি এ পর্যন্ত দূরত্ব প্রায় 13.5 কিলোমিটার। আমি যতটুকু তথ্য পেয়েছি এর পিছনেও আরও 1.5 থেকে 2 কিলোমিটার এলাকা জুড়ে এভাবে যানজট রয়েছে। আর এই যানজটের সবচাইতে বেশি দুর্ভোগে পড়েছে নারী এবং শিশুরা। এবং এবছরও কিন্তু আমরা বিপদ সংখ্যক যাত্রীকে এরকম ট্রাকে করে যাতায়াত করতে দেখেছি, যেখানে নারী আছে, শিশু আছে, তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছে। এই যে ঝুঁকিপূর্ণ যানবাহন সেটা কিন্তু রয়ে যাচ্ছে। এর বাইরেও আমরা বিভিন্ন বাসের ছাদেও কিন্তু যাত্রী দেখতে পাচ্ছি। আর শুধু যে যানবাহনগুলোতেই যে যাত্রী রয়েছে তা না, বিপুল সংখ্যক যাত্রী কিন্তু এখনো মহাসড়কে অবস্থান করছে। আর এই যানজট কতক্ষণ নাগাদ নিরসন হবে এ বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো তথ্য আমরা পাইনি। তবে পুলিশের পক্ষ থেকে যেটা আশা করা হচ্ছে যে আগামী 2 থেকে 3 ঘন্টার মাঝে এই যানজট নিরসন হবে। কিন্তু মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়ছে। আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, এই পাশে এই যে এইখানে কিন্তু 4 লেন, অর্থাৎ এখন যে জায়গাটা আছে 4 লেন। আমরা যেটা বলি যে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত যে জায়গা সিঙ্গেল লেন রয়েছে সেইখানটাতে যানজট, কিন্তু যানজটের ব্যাপ্তি কিন্তু এখন 4 লেনের যে জায়গাটি সেখান পর্যন্ত চলে আসছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে তৎপরতা অনেক দেখতে পেয়েছি, কিন্তু বিপুল সংখ্যক যানবাহন চলে আসা এবং ওই যে বলছিলাম যে 11টি যানবাহন বিকল হওয়ার কারণে সেগুলি সরাতে কিছুটা সময় লেগেছে, যে কারণে মহাসড়কের এই যানজট সৃষ্টি হয়েছে। আমরা কথা বলেছি বেশ কয়েকজন গাড়ির চালকের সাথে, তারাও যেটা বলছে যে মহাসড়কে এই অংশের যানজটে পড়ে তারা চরম ভোগান্তিতে রয়েছে। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের যানজটের সর্বশেষ। মামুনুর রহমান, আপনি সাথেই থাকবেন। এবার গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, চন্দ্রায় যানজটের খবর শোনা যাচ্ছে, সেখানকার বর্তমান পরিস্থিতি কি জানাবেন? দেখুন, সকাল থেকে আমি চন্দ্রা পয়েন্টে আছি। এখানে যে চিত্রটি আমি দেখেছি, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের
চন্দ্রা থেকে কবিরপুর পর্যন্ত এবং কালিয়াপুর যে বাইপাস এলাকাটি রয়েছে সেখানে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে এবং একইভাবে চন্দ্রা যে ফ্লাইওভারটি রয়েছে ফ্লাইওভার থেকে চান্দনা চৌরাস্তা থেকে আসা গাড়ি এখানে মৌচাক থেকে এখানে ধীরগতি রয়েছে, মৌচাক থেকে একেবারেই চন্দ্রা পর্যন্ত এখানে গাড়ির ধীরগতি রয়েছে। এর কারণ হিসেবে এখানকার যাত্রী এবং চালকরা যেটি বলছেন যে ঢাকা থেকে ছেড়ে আসা গাবতলীর যে গাড়িগুলো রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের গাড়ি, সেই গাড়ি কিন্তু দুটি লেনে এসে চন্দ্রা পর্যন্ত এসে মিলিত হয়েছে এবং সেখানে যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটি কিন্তু দুইটি লেনের এবং যে এই চারটি লেন কিছু দূর গিয়ে কিন্তু আবার দুটি লেনে পরিণত হয়েছে এবং সেই দুটি লেনে গাড়ির চাপ বেশি থাকার কারণে এবং মানুষ ওঠানামা করার কারণে কিন্তু যে গাড়ির যে স্বাভাবিক গতি সেটি হারাচ্ছে, ফলে গাড়ি এখানে অত্যন্ত ধীর গতিতে এই যে পয়েন্ট সেটি অতিক্রম করে যাচ্ছে এবং আমরা দেখেছি যে রাত থেকে কিন্তু এই গাড়ির চাপ অত্যন্ত বেশি ছিল এবং মানুষের চাপও কিন্তু অনেকটাই বেশি। কারণ হচ্ছে যে গতকাল দুপুরের পরে এখানে অধিকাংশ শিল্প কারখানা ছুটি হয়েছে, ফলে এখানে মানুষ কিন্তু একযোগে এখানে এসেছেন এবং তারা তাদের বাড়িতে যাওয়ার জন্য যেভাবে পারছেন তারা চেষ্টা করে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ট্রাকে করে পিকআপে করে বিভিন্ন উপায়ে তারা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, অনেকে মোটর সাইকেল ব্যবহার করছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে শেষ মুহূর্তে ঈদের আনন্দ সহযোগীদের সঙ্গে ভাগাভাগি করতে তারা কিন্তু মরিয়া হয়ে ছুটছেন তাদের নির্দিষ্ট গন্তব্যে। এবং আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে এরই মধ্যে যারা পরিবহন শ্রমিক বা পরিবহন সংশ্লিষ্ট লোকজন তারা কিন্তু অতিরিক্ত ভাড়া হাঁকছেন এবং তারা এক প্রকার যাত্রীদেরকে জিম্মি করে ফেলছেন নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য, যেখানে স্বাভাবিক ভাড়া ছিল সেই তুলনায় কয়েক গুণ বেশি ভাড়া তারা চাচ্ছেন বলে এখানকার যাত্রীরা বলছেন। এবং আমরা হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তারা যানজট নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু গাড়ির চাপ অত্যন্ত বেশি এবং মানুষের সংখ্যাও এই মহাসড়কে এই পয়েন্টে বেশি থাকায় এখানে কিছুটা জটলা তৈরি হয়েছে এবং থেমে থেমে যানজট হচ্ছে। তবে তারা বলছেন যে দুপুরের আগেই এই পরিস্থিতি অনেকটা সহনীয় হয়ে আসবে এবং মানুষের ঈদযাত্রা কিছুটা স্বস্তি করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই ছিল চন্দ্রা পয়েন্টের সড়কের সর্বশেষ অবস্থা। টাঙ্গাইল ও গাজীপুর থেকে মহাসড়কে যানজটের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবারে চট্টগ্রামে ট্রেন যাত্রার খবর জানবো সহকর্মী আহসান রিটনের কাছ থেকে। রিটন, ঈদের বাকি আর মাত্র একদিন, আজ ট্রেনে ভিড় কেমন দেখছেন? শেষ মুহূর্তে যাত্রা কেমন হচ্ছে? দেখুন, আমরা আসলে গতকালকে চট্টগ্রাম রেল স্টেশনে এসেছিলাম, তখন আসলে অনেকটাই ফাঁকা দেখেছি এই প্ল্যাটফর্ম। আজকে আপনি আমার ঠিক পেছনটায় যদি দেখেন, আশপাশে চতুর্দিকে যদি দেখেন, তাহলে দেখবেন আসলে উপচে পড়া যে ভিড় আমরা সবসময় বলি সেই শব্দটি একেবারে শতভাগ প্রযোজ্য। আমরা দেখেছি আসলে একেবারে ভোর রাত থেকে তাদের যারা আজকে তাদের নিজ নিজ গন্তব্যে ঈদ করতে যাবেন তাদের যে উচ্ছ্বাস ছিল সেটি এখনো পর্যন্ত রয়েছে এবং আমরা দেখেছি ভোর রাত থেকে তারা এখানে কাঙ্ক্ষিত যে ট্রেন সেই ট্রেনের জন্য তারা অপেক্ষা করেছে। ইতিমধ্যে চট্টগ্রাম যে রেল স্টেশন রয়েছে এটি ছেড়ে চট্টলা এক্সপ্রেস এবং কক্সবাজার যে বিশেষ ট্রেন আছে সেগুলো ছাড়া বেশ কয়েকটি ট্রেন এখান থেকে ছেড়ে গেছে এবং এখনও বেশ কয়েকটি ট্রেন সিলেট, চাঁদপুর, ঢাকা সহ নানা জায়গায় যাওয়ার জন্য এখানে অপেক্ষা করছে। আমরা এখানে যেই সমস্ত যাত্রী এসছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে কাঙ্ক্ষিত যেই তাদের মধ্যে ধরা দিয়েছে সেই ঈদকে একেবারে শতভাগ উপভোগ করার জন্য তারা প্রিয়জনের কাছে ছুটছেন এবং সেই কারণে তারা একটু আগেভাগেই রেল স্টেশনে এসছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত সিট সেটি তারা ধরে নিয়েছেন এবং এখন যদি উপরওয়ালার রহমত থাকে তারা আসলে তাদের প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে যাবেন। এটি নিয়ে আমরা আসলে রেল স্টেশন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যাত্রীদের শতভাগ সেবা দেওয়ার জন্য তাদের পক্ষ থেকে যত রকমের ইচ্ছা ছিল সবকিছু তারা প্রয়োগ করেছেন এবং তারা মনে করছেন যে একটি সুন্দর পরিবেশে যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন এবং সেই বিষয়টিকে মাথায় রেখে এখানে আসলে রেলের যে নিজস্ব নিরাপত্তা কর্মী রয়েছে তাদের পাশাপাশি রেল পুলিশ রয়েছে এবং অন্যান্য যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারাও বেশ তৎপর আছে। আমরা এই মুহূর্তে স্টেশনে আছি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে লোকারণ্য এবং যারা গন্তব্যে যাওয়ার জন্য আছেন তারা বলছেন যে
কিছুটা টিকিট পেতে তাদের কষ্ট হয়েছে, কিন্তু সবকিছু মিলিয়ে এখন যেহেতু তারা ট্রেনে টিকিট পেয়ে গেছেন, সিট পেয়ে গেছেন, সঙ্গত কারণে কোনো কষ্টই তাদের কাছে কষ্ট মনে হচ্ছে না। সবকিছু মিলিয়ে তারা একটি আনন্দমুখর ঈদ এবার করবেন সেই প্রত্যাশায় আছেন। আমরাও চাই যে তারা আসলে শান্তিপূর্ণভাবে ঈদ করুক, এবং এখনো পর্যন্ত প্ল্যাটফর্মে কোনো রকমের চিন্তায় অতিরিক্ত ভিড় এড়াতে স্পেশাল ভাবে কোনো অতিরিক্ত বগি যুক্ত করা হয়েছে কিনা, এরকম কোনো তথ্য জানতে পেরেছেন কিনা জানাবেন। হ্যাঁ, আপনি জানেন যে আসলে প্রতিবারই যেই পরিমাণ সিট রেল কর্তৃপক্ষের ক্ষেত্রে থাকে তার বাড়তি মানুষ থাকে, এবং সেই কারণে আমরা দেখেছি বেশ কিছু স্পেশাল বগি যোগাড় করা হয়েছে, এবং প্রয়োজনে যদি আরও লাগে সেটিও তারা করবেন বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তো সবকিছু মিলে বলা যায় যে একটা আনন্দমুখর পরিবেশে মানুষ বাড়ি যাচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই রেল স্টেশন শান্তিপূর্ণ আছে, এবং মানুষ তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য শতভাগ যে প্রস্তুতি সেটি নিয়েছেন। স্ব আসনে তারা বলেছেন কিছুক্ষণ পরে এই সমস্ত ট্রেন তাদের যে গন্তব্য সেখানে পৌঁছে যাবে। চট্টগ্রাম থেকে ট্রেনে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান লিটন। এবারের ঈদে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছেন অনেকে। নির্ধারিত লেইনে গতিসীমা মেনে চললেও সব নিয়ম ঠিকমতো মানছেন না অনেক চালক ও আরোহী। কেউ নামমাত্র হেলমেট পরে দায় সারছেন, কেউ হেলমেট পরলেও শিশুদের রাখছেন অরক্ষিত। এদিকে সেতুতে মোটরসাইকেলের জন্য আলাদা লেইন থাকলেও এক্সপ্রেসওয়েতে না থাকায় রয়েছে দুর্ঘটনার সংখ্যা। পদ্মা সেতু উত্তর থানার আগে আলাদা পথ দিয়ে মোটরসাইকেলগুলোকে ঢুকতে হয় নির্ধারিত লেনে, এরপর কিছুটা ঘুরে যেতে হয় টোল প্লাজা পর্যন্ত। ঈদযাত্রার টিকিট কাটার ঝামেলা এড়াতে অনেকেরই পছন্দের বাহন মোটরসাইকেল। বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা, বরিশাল সহ দক্ষিণের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছুটছেন তারা। বাইক বোঝাই করে নিচ্ছেন মালামাল। তো পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল দিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে, কেননা বর্তমানে টিকিট পাওয়া খুবই দুষ্কর। নিরাপত্তা মূলত হচ্ছে যার উপর এটা নির্ভর করে, আমি কিভাবে গাড়িটা চালাবো বা আমি কতটা নিরাপদে গাড়িটা নিয়ে আসবো। ঢাকা থেকে আমি যেহেতু এত দূরে যাচ্ছি, আমাদের একটা নির্দিষ্ট লেন আছে যে লেন দিয়ে আমরা সহজে চলাচল করতে পারি, যাতে অন্য কোনো গাড়ি আমাদের লেনে না ঢুকতে পারে। চালক এবং আরোহী উভয়ের হেলমেট পরিধান করবেন। পদ্মা সেতুতে সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে চালানো যাবে মোটরসাইকেল। চালক সহ আরোহীরা হেলমেট পরার নির্দেশনা মানলেও অনেক হেলমেটই নিম্নমানের। ছোট শিশু নিয়ে ঝুঁকিপূর্ণভাবেই ছুটছেন কেউ। এক্সকিউজ দেওয়া যাবে না, অবশ্যই এটা আমার দরকার ছিল, বাট আমি এটার জন্য দায়ী। এটা অবশ্যই ঠিক, এটা একটা মিস্টেক, এটা আমরা নেক্সট টাইম সামনে স্টপেজ থেকে নিয়ে নেব। মোটরসাইকেলের জন্য সেতুর উপর আলাদা লেন থাকলেও এক্সপ্রেসওয়েতে তা নেই। বিশেষজ্ঞরা বলছেন প্রতিটি মহাসড়কে নিরাপদ লেন তৈরি করে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া উচিত। মোটরসাইকেলকে যদি আমাদের ইন্টিগ্রাল পার্ট অফ ট্রান্সপোর্টেশন সিস্টেম আমরা ধরে নেই, তাহলে তার জন্য কিন্তু অবকাঠামোটা নিরাপদ তৈরি করে তারপরে ডিসিশনটা নিলে পরে এটা একটা পরিপক্ক, নিরাপদ, ঝুঁকিহীন একটা ডিসিশন হবে। 10 মাস বন্ধ থাকার পর গত বছর এপ্রিলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা মুখে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় 7 ঘন্টা। তবে ডাউন লাইনে চলাচল স্বাভাবিক ছিল। সোমবার রাত 12:30টায় শহরের দারিয়াপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মাস্টার জসিমউদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। কিছু দূর যাওয়ার পর দারিয়াপুরে ট্রেনটির একটি বগির 2টি চাকা লাইনচ্যুত হয়। এতে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, তবে ডাউন লাইন দিয়ে চলাচল স্বাভাবিক রাখা হয়। বগিটি সকাল 7টার দিকে উদ্ধার করা হয়। সোমবার পর্যন্ত 51% শিল্প কারখানায় মার্চ মাসের বেতন হয়নি। বোনাস হয়নি প্রায় 19% কারখানায়। শিল্প পুলিশের প্রতিবেদনে এমন তথ্য মিলেছে, যেখানে পোশাক খাতের 59% কারখানায় বেতন বকেয়া। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, মঙ্গলবার শেষ কর্মদিবসে পাওনা বুঝে পাবে শ্রমিকরা। পোশাক খাতের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএর সদস্য, পাশাপাশি বেবজা, পাটকল ও অন্যান্য খাত মিলে মোট 9469 কারখানা থেকে তথ্য সংগ্রহ করেছে শিল্প পুলিশ। তুলে এনেছে মার্চ মাসে শ্রমিকদের বেতন ও ঈদের বোনাস পরিশোধের চিত্র, যেখানে দেখা যায় সোমবার পর্যন্ত বোনাস দিয়েছে
৮১ ভাগের বেশি প্রতিষ্ঠান মার্চের বেতন পেয়েছে প্রায় ৪৯ ভাগ কারখানার শ্রমিক। বেতন বোনাস সব পাইছি আমরা, দিয়েছি অলরেডি। তো আজকে আমরা সবাই গাড়িতে উঠে চলে যাব। বোনাস দিচ্ছে 1 সপ্তাহ আগে, আর বেতন আজকে। ঈদের বেতন বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষ এড়াতে 2 সপ্তাহ আগেই শিল্প মালিকদের সঙ্গে বৈঠক করে শিল্প পুলিশ। তার ধারাবাহিকতায় এবার কোনো সংকটের শঙ্কা নেই বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কোনো অরাজকতা বা কোনো বিশৃঙ্খলার কোনো রকম তথ্য আমাদের কাছে নাই। আমরা সজাগ আছি। আমাদের ফিল্ড পর্যায়ে প্রতিটি ইন্ডাস্ট্রিতে আমাদের ইন্টেলিজেন্স টিম নক করছে, কারা বেতন দিচ্ছে, কারা বেতন দিতে পারছে না, দিতে না পারলে সেটার ব্যাপারে কী করণীয়। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর দাবি, সচল 2030 কারখানার মধ্যে মার্চের বেতন পরিশোধ করেছে 1985টি। ঈদের বোনাস দিয়েছে 98 ভাগ প্রতিষ্ঠান। সংকট এড়াতে সংগঠনটি 10টি রুগ্ন কারখানা চিহ্নিত করে। 3 মাস আগে থেকে আমরা একটা প্ল্যান করেছিলাম যে আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোতে কি হইতে পারে, কাদের কি সমস্যা আছে, এগুলো নিয়ে কাজ করাতে এটা একটা কমে আসছে। আশানুরূপ হয় না 2-1টা ফ্যাক্টরিতে, হয়তো তার 100% বেতন দিতে পারে না, হয়তো 80% বেতন দিছে, 50% বোনাস দিছে। সোমবার পর্যন্ত ঈদের ছুটি হয়েছে 75 ভাগ কারখানায়। বাকি কারখানাগুলোর শ্রমিকদের শেষ কর্মদিবস মঙ্গলবার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বান্দরবানের রুমায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে সোমবার গ্রেফতার করা 49 জনকে মঙ্গলবার আদালতে তোলা হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে রিমান্ডে নেয়ার কথা রয়েছে, তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। এরই মধ্যে গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দ করা হয়েছে 7টি দেশীয় অস্ত্র, 20 রাউন্ড গুলি। এর আগে সোমবার রুমায় একই আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ এর 2 সদস্যকে আটক করা হয়। এর আগে রোববার থানচির টিএনটি পাড়া থেকে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িসহ এর চালককে আটক করা হয়। আর রেইচার চেকপোস্ট থেকে একই দিন রাতে 3 কেএনএফ সদস্যকে গ্রেফতার করা হয়। এদিকে জেলা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ব্যাংক ডাকাতি, থানায় হামলা সহ নানা কারণে শান্তি আলোচনার পথ হারিয়েছে বান্দরবানের সশস্ত্র গোষ্ঠী কেএনএফ। তবে সংঘাত নিরসন ও স্থায়ী শান্তির জন্য আলোচনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এক্ষেত্রে সরকারকেই উদ্যোগ নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। কেএনএফ এর বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানের মধ্যেই গত বছরের 30 মে গঠন করা হয় শান্তি প্রতিষ্ঠা কমিটি। জুলাই ও আগস্টে ভার্চুয়ালি শুরু হয় শান্তি আলোচনা। পরে নভেম্বরে ও চলতি বছরের মার্চে সরাসরি বৈঠক হয় দুপক্ষের। পরবর্তী বৈঠক হওয়ার কথা ছিল 16 এপ্রিল। শুরু থেকে কেএনএফ এর পক্ষ থেকে 6টি শর্ত দেয়া হয়। পরে শান্তি কমিটি ও কেএনএফ এর আলোচনায় 2 ধাপে 11টি সমঝোতা সই হয়। কিন্তু সম্প্রতি বান্দরবানে ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুট ও হামলার ঘটনায় আলোচনা থেকে পিছিয়ে আসার ঘোষণা দেয় কমিটি। পরে অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবানে গিয়ে আবারও আলোচনা শুরুর ইঙ্গিত দেন। এদিকে আগের সমঝোতা চুক্তি বাস্তবায়ন হয়নি বলে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েছে কেএনএফ। তবে তা সঠিক নয় বলে দাবি মধ্যস্থতাকারী ও শান্তি কমিটির। 6 দফা দাবির মধ্যে তারা এখনো অনেকটা অটুট আছে। আমরা অবশ্যই চেষ্টা করেছি যে স্বাভাবিক অবস্থা যাতে করে ফিরিয়ে আমরা পরিস্থিতি আরও পাই। বোম সোশ্যাল কাউন্সিল এবং সংলাপ কমিটির যে কমিটির সাথে যোগাযোগের মাধ্যমে সেখানে তারা কারা কোথায় আছে তাদের লিস্টেই তাহলে চলে আসে, কারাগারে চলে আসবে, আর কারা সবসময় যোগাযোগ থাকে। বিশ্লেষকরা বলছেন স্থায়ী শান্তির জন্য আবারও সরকারকেই উদ্যোগী হয়ে আলোচনার পথ বেছে নিতে হবে। আমরা যদি এই মুহূর্তে কুকি চীনের এই অপতৎপরতা বন্ধ করতে না পারি, তাদেরকে কন্ট্রোল করতে না পারি, তাদেরকে যদি কন্টেন করতে না পারি, তাহলে ইনসার্জেন্সির যে মাত্রা এটা অনেক বেশি হয়ে যাবে। শান্তি প্রতিষ্ঠা কমিটি জানিয়েছে সমঝোতা অনুযায়ী 968 বম পরিবারকে 134 মেট্রিক টন খাদ্যশস্য দেওয়া হয়েছে। এছাড়া তাদের চিকিৎসা, নগদ টাকা ও শীতবস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে কারামুক্ত করা হয়েছে 2 কেএনএফ সদস্যকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ ঘিরে শিল্প সাহিত্য নিয়ে পাঠকের হাতে পৌঁছেছে ঈদ ম্যাগাজিন। এতে প্রতিষ্ঠিতদের পাশাপাশি স্থান পেয়েছে তরুণদের গল্প, উপন্যাস, কবিতা।
এছাড়াও রয়েছে বিশিষ্টজনের আত্মজীবনী, সাক্ষাৎকার থেকে শুরু করে ভ্রমণ, সাজগোজ ও খাবার দাবার নিয়ে লেখা। ভিন্ন মাত্রা যোগ করেছে এর বর্ণিল প্রচ্ছদ অলঙ্করণ। ঈদ উদযাপনে নানা অনুষঙ্গের একটি প্রতিষ্ঠিত দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের ঈদ ম্যাগাজিন। প্রতি বছরের মতো এবারও নানা কলেবর সাজে পাঠকের হাতে পৌঁছেছে সেসব। এর মধ্যে রয়েছে প্রথম আলো, সমকাল, কালের কণ্ঠ, কালবেলা, আজকের পত্রিকা, দেশ রূপান্তর, বণিক বার্তার ঈদ সংখ্যা, ইজেল। এছাড়া অনলাইন ভিত্তিক গণমাধ্যমগুলোও নজর কাটছে পাঠকের। অনেকেই এই ঈদ সংখ্যার মধ্য দিয়ে আমি দেখা যায় অনেক লেখককে আমি পেয়ে যাই একসাথে, ফলে আমি তাদের লেখাগুলো পড়ি, দেখি, তাদের চিন্তাগুলো দেখি এবং পড়ার চেষ্টা করি। মূলধারার কাগজগুলোর আয়োজনে যথারীতি রয়েছেন বরেণ্য কবি উপন্যাসিকেরা, সঙ্গে জায়গা করে নিয়েছেন তরুণরাও। গল্প, কবিতা, উপন্যাস ছাড়াও এতে গুরুত্ব পেয়েছে আত্মজীবনী, প্রবন্ধ, সাজগোজ ও খাবার দাবারও। এখানে উপন্যাস আছে, গল্প আছে, নানান ধরনের নিবন্ধ আছে, দুর্লভ, অগ্রন্থিত, অপ্রকাশ্য, এই সমস্ত বহু বিচিত্র জিনিস এখানে গ্রন্থিত হয়েছে। আমরা চেয়েছি বাংলাদেশের একটি আকর গ্রন্থ গড়ে তুলবার জন্য এই সংখ্যাটা। আমাদের পত্রপত্রিকাগুলি অনেকে ঈদ সংখ্যা করে এবং এইটা তাদের বার্ষিক আয়েরও একটা উৎস, কিন্তু অনেক পত্রিকা আছে সারা বছর লাভ করে না, শুধু ঈদ সংখ্যাতে হয়তো লাভ করে। উদ্যোগ শুধু সাহিত্য পাঠের নয়, এর মধ্য দিয়ে উঠে আসছেন নতুন লেখকও। যে অনুষ্ঠান আয়োজন করে ঈদ সংখ্যা যারা লেখক তাদের হাতে পৌঁছে দেওয়া বা এই বিষয়ে একটা মতামত চাওয়া, একটা প্রকাশনা উৎসবের মতন আর কি, এটা একটা নবতর সংযোজন বলে আমার মনে হয় আর কি। আমাদের দেশে এমন কোনো পত্রিকা নেই, খুব বেশি নেই, যেখানে দীর্ঘ লেখা দিতে পারেন, প্রবন্ধ দিতে পারেন, সেইগুলো কিন্তু এখানে যাচ্ছে, এটা একটা ভালো দিক। বৈচিত্র্যময় বিষয়ের পাশাপাশি এসব ঈদ ম্যাগাজিনের প্রচ্ছদ অলঙ্করণও পেয়েছে ভিন্ন মাত্রা। টাইম ফ্রেম খুব কম থাকে, ফলে অনেক সময় দেখা যায় যে একটা গল্প বা উপন্যাসকে বা কবিতাগুলি পড়ে সেইটার অনুযায়ী ইলাস্ট্রেশন করাটা অনেক সময় খুব কঠিন হয়ে যায়। কবিরা বা লেখকরাও এই ঈদ সংখ্যার জন্য অপেক্ষা করেন যে তিনি একটা ভালো লেখা, ভালো সম্পাদকের হাতে ছাপা পাবেন। 1948-এ ঈদ সংখ্যা প্রকাশ করে বেগম পত্রিকা। স্বাধীনতার পর ঈদ সংখ্যা প্রকাশ করে সাপ্তাহিক বিচিত্রা। 90 দশকে সাপ্তাহিক 2000 রোববার সামিল হয় এই আয়োজনে। পরে এগিয়ে আসে দৈনিক পত্রিকা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে মৌলভীবাজারের হাওর আর পাহাড়টিলায় লক্ষাধিক পর্যটক সমাগম হবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। জেলার অর্ধেকের বেশি হোটেল, মোটেল ও রিসোর্টে বুকিংও শেষ হয়ে গেছে। অতিথিদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। হাওর পাহাড় টিলায় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার। লাওয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত, চা বাগান সহ রয়েছে শতাধিক পর্যটন স্পট। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে প্রতি বছরই ঈদের ছুটিতে এসব গন্তব্যে বেড়াতে আসেন বিপুল সংখ্যক মানুষ। পর্যটন সংশ্লিষ্টদেরও তাই সীমাহীন ব্যস্ততা। অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল, মোটেল, রিসোর্ট। এরই মধ্যে অর্ধেকের বেশি হোটেল ও কটেজ বুকিং শেষ। পুরো শ্রীমঙ্গল জুড়েই একটা প্রিপারেশন আছে, একটা সাজ রব পড়ে গেছে চতুর্দিকে, সবার মধ্যে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে। অসংখ্য প্রকৃতিপ্রেমী দেশ বিদেশ থেকে এখানে ভ্রমণে আসেন এবং ঈদ মৌসুমে একটা বিপুল পরিমাণ পর্যটক এখানে ভ্রমণে আসেন। গত বছর আশানুরূপ ব্যবসা না হলেও ঈদ ও পহেলা বৈশাখের লম্বা ছুটিতে এবার এই অঞ্চলের পর্যটন ব্যবসা আবারও চাঙ্গা হবে আশা ব্যবসায়ীদের। মৌসুমি ফল, গাছের পাতা সবুজ, পশু পাখি, আপনার এখন ব্রিডিং টাইম, আপনার সব দিকেই মানে একেবারে প্রকৃতি, এবারে শ্রীমঙ্গলটা মানে হাসে উঠছে আর কি এই মুহূর্তে। মৌলভীবাজারে এবছর লক্ষাধিক পর্যটক সমাগমের আশা করা হচ্ছে। তাদের নিরাপত্তায় সতর্ক রয়েছে পুলিশ। সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে, তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করবে যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রিক। আমাদের ট্যুরিস্ট পুলিশ কাজ করে মূলত পর্যটন এলাকাগুলো নিয়ে। আমরা ট্যুরিস্ট পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করব। মৌলভীবাজারে ছোট বড় শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ উদযাপনে শেষ মুহূর্তে কেনাকাটার পাশাপাশি তরুণ ও যুবকেরা ভিড় করছে জেন্টস পার্লার ও সেলুনে। নিজেকে পরিপাটি রাখতে এবং ফ্যাশন সচেতন তরুণ ও যুবকদের আগ্রহের কমতি নেই। আর প্রতিষ্ঠানের দেয়া নানা অফার বাস্তবায়নে দম ফেলার ফুরসত নেই কর্মীদের। ঈদের কেনাকাটা শেষে তরুণ যুবক সহ বিভিন্ন বয়সীরা এবার ভিড় করছেন জেন্টস পার্লার ও সেলুনে। চট্টগ্রামে পিএলসিটি সেন্টারের লুমিনাক্স হেয়ার ইমপ্রেশনস, যেখানে স্বাদ ও সাধ্যের মধ্যে নিজেদের পরিপাটি করছেন সৌন্দর্য সচেতন তরুণ যুবকরা। আমি তো অনেকদিন ধরে আসি এবং কালার করি, ফেসিয়াল করি, ওভারঅল সবকিছু 100। আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে গ্রাহকদের পরিপাটি করতে কমতি নেই প্রতিষ্ঠানগুলোর। গ্রাহক টানতে দেওয়া হচ্ছে নানা অফারও। ঈদ উপলক্ষে আমাদের 4টা সার্ভিস রয়েছে। একটা 6500 টাকার একটা প্যাকেজ, সেটা আমরা 5500 টাকায় দিচ্ছি। আর একটা হচ্ছে আপনার 3700 টাকার প্যাকেজ, সেটা আমরা 3300 টাকায় দিচ্ছি। এভাবেই এরকম করে 4টা প্যাকেজ সাজানো হয়েছে। বরিশাল ও সিলেটের বিভিন্ন সেলুনে ভিড় বেড়েছে দ্বিগুণ। চেহারায় চাকচিক্য আনতে ব্যস্ত বিভিন্ন বয়সী পুরুষরা। জামা কাপড় কেনা শেষ, এখন আসছি আমি চুল কাটতে। যত দিন মনে আইতে আছে এত বিজি হইতে আছে সেলুন, এজন্য একটু রাত ফিরে বানাতে আছে। পোশাকের সঙ্গে চেহারার সামঞ্জস্যতা রাখতে ভিড় বেড়েছে রাজশাহী ও বগুড়ার পার্লারগুলোতেও। তাই ফ্যাশন প্রেমীদের পরিপাটি করতে ব্যস্ত কর্মীরাও। বাচ্চাদের আগে আমরা সার্ভিস দিচ্ছি, দেওয়ার পরে ধরেন যেগুলা কাউন্টার থেকে আমাদেরকে সিরিয়াল দিচ্ছে, যেরকম ম্যানিকিওর, পেডিকিওর, ফেসিয়াল, বডি স্পা, মাসাজ, ফোরন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, এগুলো করে থাকছি আমরা। জেন্টস পার্লারগুলোতে এই চাপ থাকবে চাঁদ রাত পর্যন্ত। অন্য সময়ের চেয়ে এই সময় বাড়তি আয়ের আশা করছেন ব্যবসায়ীরা। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হেপাটাইটিসের টিকা, ভিটামিন ডি, মানসিক রোগ কিংবা সিজারিয়ানে ব্যবহৃত ওষুধের নকলে ছয়লাভ বাজার। এমন নকল ওষুধ চক্রের 4 সদস্যকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানীতে ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, চক্রটি 10 টাকায় দেশি ওষুধ কিনে মোড়ক পরিবর্তন করে বিদেশি ওষুধ বলে 4500 টাকা পর্যন্ত বিক্রি করে থাকে। গর্ভবতী মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ আর বাচ্চার পজিটিভ হলে রোসোগামা পি নামের ওষুধ দেন ডাক্তাররা। নকল ওষুধের চক্রটি অপারেশন থিয়েটারে হার্টবিট নিয়ন্ত্রণের দেশীয় ওষুধ অ্যাট্রাপিনের মোড়ক পরিবর্তন করে জার্মানির ওষুধ রোসোগামা পি নামে বাজারজাত করে আসছিল। এতে 10 টাকার অ্যাট্রাপিন হয়ে যায় 4500 টাকার রোসোগামা পি। মানসিক রোগ এবং মেনিনজাইটিসে ব্যবহৃত হয় ক্লোপিকজোল ও ফ্লুয়ানজোল ইনজেকশন। চক্রটি ইন্ডিয়ার সিরাম ইনস্টিটিউটের ডায়াজিপামের মোড়ক পরিবর্তন করে ডেনমার্কের লুনবেক কোম্পানির ক্লোপিকজোল ডিপোর্ট নামে বাজারজাত করে আসছিল। ঠিক একইভাবে টিটেনাসের ভ্যাকসিন মোড়ক পরিবর্তন করে হয়ে যাচ্ছে কোরিয়ার গ্রিন ক্রস কোম্পানির হেপাটাইটিসের টিকা হ্যাপাবিক। ডিবি বলছে, আসামিরা 8 থেকে 10 বছর ধরে বিদেশি ওষুধ নকল করে বিক্রি করে আসছে। টিটেনাসের ভ্যাকসিনটা বাজার থেকে কিনছে 10 টাকা দিয়ে, বিক্রি করছে হ্যাপাবিক ভিতরে রূপান্তর করে 4600 টাকা। মিটপুর থেকে তারা কাঁচামালটা সংগ্রহ করে। আর নন্নবী আছে আরেকজন, সে এই ওষুধগুলিরই মানে লেভেল টিকার, যেটা মানে উপরে স্টিকারটা সংগ্রহ করে। আর ফিনিশিংটা করে হলো মশিউর। আসামিদের মধ্যে অসীম ঘোষ মূলত বাজারজাতকরণের কাজ করত। এছাড়া কাঁচামাল সংগ্রহ, মোড়ক পরিবর্তন ও অর্থ সংগ্রহের জন্য আলাদা দল তাদের। এর আগে এমন চক্র ধরেছে ওষুধ প্রশাসন অধিদপ্তরও। হেপাটাইটিস বি এর জায়গায় হেপাটাইটিসের দাম বেশি আর ইনফ্লুয়েঞ্জার দাম কম, ওইটার আদলে এই ভাইলটাতে সেটা ভরে দেয়। আমাদের নতুন আইনে অনেক বড় শাস্তি, 14 বছর জেল। রাজধানীর সরকারি হাসপাতালের পাশে বিভিন্ন ফার্মেসিতে নকল টিকা ও ইনজেকশন সরবরাহ করত চক্রটি। তাদের মদতদাতাদের ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেইলি রোডের আগুনের সূত্রপাত ইলেকট্রিক কেটলির শর্ট সার্কিট থেকে, যা গ্যাস সিলিন্ডারের সংস্পর্শে দ্রুত ছড়িয়ে পড়ে। এমন তথ্য ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদনের। তদন্ত কমিটির আক্ষেপ, ভবনে আরও একটি সিঁড়ি থাকলে এত মানুষ মারা যেত না। রাজুকের নকশা বাস্তবায়নে জোর সুপারিশও করেছে তদন্ত কমিটি। 29 ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনে নিহত হয় 46 জন। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদন বলছে নানা স্থানে রাখা সিলিন্ডারের গ্যাস ভবনে জমেছিল, যে কারণে শর্ট সার্কিটের আগুন খুব অল্প সময়ে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। সিঁড়িতেও সিলিন্ডার রাখায় কেউ নামতে পারেনি, ফলে বেড়েছে হতাহতের সংখ্যা। কেটলির ওখান থেকে যে আগুনটার স্পার্ক অথবা আগুন ধরেছে এবং তার সাথে সাথে গ্যাসের সংস্পর্শে এসেই দুটা মিলে একটা বড় আগুনে পরিণত হয়েছে। সেই সিঁড়িতে আবার আপনার প্রত্যেকটা ফ্লোরেই কিছু না কিছু সিলিন্ডার এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে এটা অকুপাইড করা ছিল। তদন্ত প্রতিবেদনে ভবনের অন্তত 13টি ত্রুটি উঠে এসেছে। এছাড়া অগ্নি দুর্ঘটনা এড়াতে ফায়ার সেফটি প্ল্যান ও রাজুকের নকশা সঠিকভাবে বাস্তবায়নের সুপারিশও করেছে তদন্ত কমিটি। ওই ভবনের কোনো ফায়ার সেফটি প্ল্যান যেহেতু ছিল না, কার্যকর সনদপত্রও ছিল না, এটা টোটালি ছিল না এবং তারা অ্যাপ্লাইও করে নাই। মূল যে সুপারিশটা সেটা হচ্ছে ফায়ার সেফটি প্ল্যান মানে অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন 2003 অনুসারে এটা দ্রুত ফায়ার সেফটি প্ল্যান বাস্তবায়ন করা এবং কার্যকরী করা। এর আগে রাজুকের দেয়া প্রতিবেদনে রাজধানীর রুফটপ রেস্টুরেন্টগুলো বন্ধ করা সহ 6টি সুপারিশ করা হয়েছে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রশ্ন ফাঁসের মূল হোতা প্রমাণের পরও অধ্যক্ষ পদ ছাড়ছেন না রাজধানীর এক কলেজের শিক্ষক। তার কারণে বেতন আটকে আছে অন্য শিক্ষকদের, এমন অবস্থা রাজধানীর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের। এমনকি অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনাও মানা হচ্ছে না। অধিদপ্তর বলছে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজের অধ্যক্ষ আব্দুল আলিমের চাকরি শেষ হয়েছে গত বছরের এপ্রিলে। এরপর তৎকালীন পরিচালনা পর্ষদ থেকে অধ্যক্ষ পদে 5 বছরের চুক্তিভিত্তিক নিয়োগের সুপারিশ করা হলেও মাউসি সেটি বাতিল করে দেয়। কিন্তু অধ্যক্ষ পদে আব্দুল আলিম এখনও দায়িত্ব পালন করছেন। এমনকি শিক্ষা বোর্ড থেকে ওই কলেজের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হলেও তিনি দায়িত্ব ছাড়ছেন না। ফলে এমপিওভুক্ত হওয়ার পরও বেতন পাচ্ছেন না কলেজের শিক্ষকরা। অন্যদিকে কলেজের 23টি দোকান রয়েছে, সেই দোকানের ভাড়াও 9/6-এর অভিযোগও আছে আব্দুল আলিমের বিরুদ্ধে। 11 জন শিক্ষকের, কলেজ শিক্ষকের এমপিওভুক্ত হওয়া সত্ত্বেও আমাদের 14-15 মাস ধরে বেতন বন্ধ হয়ে আছে। দোকানের টাকাগুলো উনি উঠিয়ে বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয়ের বিরুদ্ধে, বিভিন্ন সরকারের বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে। এদিকে এই অধ্যক্ষের বিরুদ্ধে 2017 সালে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে 2টি মামলা হয়েছিল। 2.5 মাস জেলেও ছিলেন তিনি। এমনকি শিক্ষা মন্ত্রণালয়ের এক তদন্ত প্রতিবেদনে ওই সময়কার প্রশ্ন ফাঁসের মূল হোতা হিসেবে তাকে চিহ্নিত করা হয়। উনি প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল, জেল কাটেছেন উনি, এই মামলাটা এখনো চলে আছে। এদিকে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক জানান, আদালতের আদেশ নিয়ে তিনি চেয়ারে আছেন। তারা কিন্তু কেন্দ্রের দায়িত্বে ছিল, তাদেরকে বাদ দিয়ে আমি কেন্দ্রের দায়িত্বে না, অথচ আমাকে মূল হোতা বানানো হয়েছে। এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে এই শিক্ষকের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়ে আমাদের কাছে যদি কেউ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কোনো আবেদন করে, আমরা সেটা মূল্যায়ন করব এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা আমরা অবশ্যই নেব যত দ্রুত সম্ভব। এদিকে গত জানুয়ারিতে শৃঙ্খলা আনতে স্কুল কলেজে অধ্যক্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিত করেছে মাউসি। এই ধরনের অনিয়ম শুধু এই প্রতিষ্ঠানেরই নয়, রাজধানীর বেশ কয়েকটি স্কুল কলেজের বিরুদ্ধে রয়েছে একই অভিযোগ। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা আনতে হলে শিক্ষা মন্ত্রণালয়কে রাখতে হবে নিয়মিতভাবে কঠোর নজরদারি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে 30 রোজা পূর্ণ হবে এবং বুধবার উদযাপিত হবে ঈদ উল ফিতর। সৌদি আরবের ফতোয়া কাউন্সিল বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে সৌদি আরবে ঈদের পরদিন সাধারণত বাংলাদেশে ঈদ হয়ে থাকে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামীকাল সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিকে প্রথম দেশ হিসেবে ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বুধবার ঈদ উল ফিতর উদযাপন করবে অস্ট্রেলিয়াবাসী। এছাড়া আফ্রিকার দেশ মরক্কোতে বুধবার ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।